শালুক ফুলের লাজ নেই, লিখেছেন রাজিয়া রহমান। পর্ব ৭। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে দুই চোখে দেখতে পারতেন না। বকাবকি, রাগারাগি, যখন তখন মার দেওয়া সব করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে এলেন। ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারো সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে বকাঝকা, মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করতো, কিন্তু তার বাবা তার দিকে তাকাতোও না। কথা তো বলা তো দূর। ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমোতো ধ্রুব। এরপর থেকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারলো ধ্রুবর সাথে সে অন্যায় করেছে। ধ্রুবর কি দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে। এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কি না তাকে ছেড়ে চলে গেল? তার কষ্ট কি কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেনও না, যে সেদিনের পর দীপালিকেই গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যে অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয় না। দীপালির আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিন না যেতেই। তারপর থেকে দীপালির জীবন 4 দেয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই দীপালি। কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো, তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। 2 চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশা শালুককে দেখে অবাক। এক রাতের মধ্যেই একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক জবাব দিল না, তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরের টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে এলো। শালুকের ইচ্ছে করলো এক ছুটে গিয়ে ধ্রুবকে জড়িয়ে ধরতে। মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুব ভাইকে দেখছে। চিরদুখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কী পরিমাণ মায়া জমে আছে, তা শালুক টের পায় ধ্রুবর যখন মন খারাপ থাকে তখন। ধ্রুব উপর হাওয়া, রাগ, অভিমান যে সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে, একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তো জিভে জল চলে আসে ফুচকার কথা শুনলে, তাই তোকে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর ছেচকা না সব বাদ দিবি তুই? ঢং করছিস তুই? শালুকের একটুও কষ্ট হলো না এই কথা শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইসের অর্ডার দিল ধ্রুব। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখে মুখের অবস্থা এমন কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেঁদে কেটে নাক মুখ চোখ ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দিব না, যা কাছাকাছি দিব, যাতে সবাইকে দেখিস। ওই শুটকির ব্যাপারেই বিয়ে ক্যান্সেল। শালুক খিলখিল করে হেসে উঠল। ধ্রুবর মনে হলো সে যেন ঝর্ণার কুলকুল শব্দে বয়ে চলে শুনছে। কি মধুর সেই হাসির সুর! শালুক জিজ্ঞাসা করতে চাইল একবার রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয়ে জিজ্ঞাসা করা হলো না। ধ্রুব যদি রেগে যায়, ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুকের স্কুলে পৌঁছে দিয়ে এলো ধ্রুব আবার। আগেই স্যারের থেকে টিফিন পিরিয়ডের কথা বলে 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি। তুমি না বললে জানতাম না আমার বোকাফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লে দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো। আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। সকাল থেকেই ঝলমলে রোদ। গাছের পাতায় সূর্যের আলো ভর্তি, কেমন চকচক করছে সোনার মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এঙ্গেজমেন্ট। 2 দিনে আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে, কেমন মলিন না হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জহির ভাইকে? পরক্ষণেই শালুকের মনে হলো, সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার তো এমন হয়নি অবস্থা। সে কেন পারেনি আফিফা আপার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকে বের হয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞাসা করবে এই প্রশ্নের জবাব সে? নিকটাত্মীয় কয়েকজনের দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজতে বসলো শালুক, শাপলা, আশা, দিবা, নয়না সবাই মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতে উজ্জ্বল হলো না এত সাজের পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছে করছে না। সেদিন ধ্রুব ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে।
তাকে যে সজারুর মতো লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেল শালুক নিজের মিথ্যে কথায়। ধ্রুব ভাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যাম বর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলে অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদে থেকে আসে, ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর বিশুদ্ধতম পুরুষ। শত্রুও সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসের স্যাররা ধ্রুবকে উদাহরণ হিসেবে দেখায়। শালুকের ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার ধ্রুব ভাই, আমার দেখা সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুব সামনে এইসব স্বীকার করে না, কিন্তু ধ্রুব মন খারাপ হলেই শালুকের এসব মনে পড়তে থাকে। সাজলো না শালুক, সত্যি একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানে করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সব কিছু কেমন যেমন বেখাপ্পা লাগছে, সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলে আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপর এমন মরা মরা সাজ দেখে মন আরও খারাপ হয়ে গেল। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে, সে নিজে অবাক। এদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়, কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞাসা করতে আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা, একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আর যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এই সময়ে ধ্রুব চলে গেল। সমবয়সী হয় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আচ্ছা, আশা বুদ্ধি করে সব কিছুর ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকের ছবিও। তারপর আদনানকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি ভেবে এঙ্গেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা, এসব নিয়ে ভাবার সময় কই তার? তাছাড়া এসব কিছু আদনান বুঝেও না ভালো, সে এইসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আফিফার ভীষণ মন খারাপ, ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাইভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না, কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষে কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথে হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবু কিছু বলল না। সে দেখতে চায় আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ খাবার আগে কনেপক্ষের দাওয়াত করা মেহমানরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব কোনো মতে সবাইকে বুঝিয়ে ঠান্ডা করলেন। এর মধ্যে অনেকে অনেক কথা বলে ফেলল। আদিও বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2 দিন ধ্রুব যদিও বাড়ির কারো কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিও বেগম ধ্রুব কল রিসিভ করতেই হঠাৎ ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেই কান্না চলে এলো তার। কান্না জয়িত স্বরে ধ্রুবকে বললেন, বাবা কই তুই? এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীনভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে? এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে, তার আগে আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলে ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনে কুচকানো শার্ট প্যান্ট পরেই ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা তালুকদার বাড়ি চলেন। মোটর সাইকেল চালিত রিক্সায় ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকরা তো আর বেড়ে দেবে না, তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেওয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হচ্ছে ঢিমের তালে। এদিকে মেয়ের বাবা, চাচা, দাদাকে বসতে হলো ছেলের চাচা, বোনের জামাই, ফুপাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছেন না। এদিকে আদিব, আকিফ, জাবির, দিব্য সবাই ছোট। কাকে কোন আইটেম এগিয়ে দিবে তার কিছুই বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই, ওই টেবিল থেকে একজন বলছে কাচ্চি নেই, কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই। এখানে সব কেমন যেন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদার মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটে নিয়ে এগিয়ে এলো, যেই টেবিলে পাত্রপক্ষের মামা, চাচা, দুলাভাই সব প্রধান অভিভাবকেরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটরের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিয়ে বলল, সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে। পাত্রের দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মস্করা করার সাথে সাথে নিজের ভাই
সবাইকে ডেকে বললো সবাই যেন একটা একটা টেবিলের পাশে দাঁড়ায়, কার কী লাগবে সেসব তুলে দেওয়ার জন্য। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পুরো উদ্যমে সবাই বাসার কাজে লেগে গেল। ধ্রুবর করা কথায় ডেকোরেটর লোকরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুবর দাদার মুখের কালো ছায়া সরে গেল নিমেষেই। ধ্রুব ভোজবাজির মতো এই কাউকে রোজ তুলে দিচ্ছে, এতে এতে কারোর জন্য কাছে নিয়ে দাঁড়িয়ে আছে। কারো প্লেট মাংস শেষ তো নিজেই হাতে বেড়ে দিচ্ছে। কারো বাচ্চা কান্না করছে তো তাকে আবার কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানির জগ নিয়ে ছুটছে। কাজের মধ্যে সমান তালে কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের দিন তারিখ ধার্য করা হলো 5 লক্ষ টাকা দেনমোহরে। পাত্রপক্ষ যাওয়ার পর শালুকরা সবাই বাসায় চলে গেল। বাসায় সবাই আসলো খেতে। ধ্রুবকে দেখে শালুক চমকে উঠল। ধ্রুব ভাই বাড়িতে এসেছে? কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের। আফিফাও অনেক আগেই ধ্রুবকে দেখেছে, কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়া আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কে জানে কেন ধ্রুব চোখ ভিজে উঠল। আফিফা কাঁদতে কাঁদতে বলল, ধ্রুব তুই কথা দে আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আফিফার কথায়, তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠানে ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনান শুনলো এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব। এতক্ষণ সব অসম্পূর্ণ ছিল যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি হেসে সন্তর্পণে আশাকে সরিয়ে দিল। আদনানের চোখ জলজল করে উঠল। তারপর হুট করে মাথায় একটা প্ল্যান চলে এলো আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো, এত দারুণ প্ল্যান কীভাবে এলো তার মাথায়। খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে? আমি তা ভুলিনি। 4টা লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমান বিদায় নেওয়ার পরও ধ্রুব চলে গেল না খেয়ে। শত বলেও তাকে কেউ খাওয়াতে পারল না। রাতে শালুক আফিফাকে একা পেয়ে জিজ্ঞেস করল, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আফিফা হাসলো, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নেই। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিতে। তাকে না দেখলে বুক চিনচিন করত, অভিমানের চোখে জল আসতো। ভালোবাসার মানুষের কষ্টে নিজের কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়। নিজের সব আনন্দ হারিয়ে যায়, যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্করভাবে চমকে উঠল এসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে? কোনটা ভালোবাসা কোনটা মোহ সে কি বুঝেনি? নাকি সে কখনো ভালোই বাসেনি? পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও কেন যেন জায়গায় কুলোচ্ছে না। আজকে আফিফার গায়ে হলুদ। শুরুতে কিছুক্ষণ বাকবিতণ্ডা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিচে বাগানে হবে। রাগে আদনানের নাক ফুলে গেছে। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না, অথচ আদনান ধ্রুবকে আশার জীবন থেকে সরানোর জন্য যেই প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে, বয়স্করা বারবার ছাদে উঠানামা করতে পারবে না। বাচ্চারা ছাদে যাবে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। 3 তলার ছাদ থেকে নিচে পড়লে আর রক্ষে নেই। তাই আগেই সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সিতারা বেগম ছাদে উঠতে পারবেন না। ছাদের চাইতে বাগানে জায়গা বেশি, তাই বাগানেই হবে অনুষ্ঠান। আদান ভীষণ রাগ হলো, কিন্তু ধ্রুবর সাথে পারছে না বলে। একরক্ষা মানুষের মতো ধ্রুব নিজের সিদ্ধান্তেই অটল। একটু পর দেখা গেল সবাই ধ্রুবর সিদ্ধান্ত মেনে নিচ্ছে। আদানের সহ্য হলো না, চিৎকার করে বলল, আমার বোনের বিয়ে অথচ আমার সিদ্ধান্তের কোনো দাম নেই দেখছি। কথাটা বলার সাথে সাথে আদনানের গালে সব পাটের চর পড়ল। ছোট বড় অনেকেই সামনে আদনান চর খেয়ে লজ্জায় নীল হয়ে গেল। আদিবা বেগম বলেন, এখন মনে পড়েছে বোনের বিয়ের কথা? কই, যখন বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হলো, মেহমানদারি করা নিয়ে সবাই বিপদে পড়ে গেল, তখন তো তুই পালিয়ে গিয়েছিলি। ধ্রুব এসে সব সামলেছে, এখন আসছে এখানে মাতাব্বরি দেখাতে। আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পা নাড়ছে আর খিলখিল করে হাসছে। আশার হাসির শব্দ আদনানের কাছে বিষাক্ত মনে হচ্ছে। এই মেয়েটার জন্যই তো এত কিছু। এই মেয়েটা যদি ধ্রুবর দিকে নজর না দিত তবে কি আদনান এরকম উগ্র হতো? আশা আদনানের চর খাওয়া দেখে হাসছে শুধু। তারপর ডেকে বলল, অযথা কেন ধ্রুবর সাথে লাগতে যাও তুমি? আমি বুঝি না। ধ্রুব ভুল সিদ্ধান্ত নেয়নি এটা তুমিও জানো, তবে কেন মানছো না? আদনানের ইচ্ছে হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালি দিতে। আদনানের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আশা আবারও বলল, ধ্রুব দেখে যাও, আমি একটু আগে ফোনে ভিডিও করেছিলাম তোমাদের এসব। সেখানে দেখা যাচ্ছে আন্টি কি দারুণভাবে আদনানকে চড় দিয়েছে। আমি এটাকে ড্যাডিকে দেখাবো, ড্যাড ভীষণ হাসবে এটা দেখলে। সেই মুহূর্তে আদনানের কেমন রাগ হলো তা শুধু আদনান জানে। মনে মনে বলল, ধ্রুব ধ্রুব করে মুখে ফেনা তুলছিস? অপেক্ষা কর, আজ রাতেই ধ্রুবর চক্কর থেকে তোকে বের করে আনবো। ধ্রুব কিছু বলল না। সবাই মিলে হলুদের স্টেজ সাজালো, প্যান্ডেল সাজালো কাঁচা ফুল আর মরিচ বাতি দিয়ে। আশা অবাক হয়ে দেখছে আস্তে আস্তে সাদামাটা একটা প্যান্ডেলের রূপ কীভাবে বদলে যাচ্ছে। আদনান নিজের মামাতো খালাতো 5-6 জনকে ডাকলো নিজের রুমে নিয়ে। বিদেশ থেকে আনা ড্রিঙ্কের বোতল
বের করে ওদের সবার সামনে রাখলো। উঠতে বসে ছেলে ওরা দেখিয়ে ঝাঁপে পড়লো টেস্ট করার জন্য। আদনান দিল না, হেসে বলল, আগে আমি যেভাবে বলছি সেভাবে কাজ করতে হবে। আমার প্ল্যান সাকসেসফুল হলে এই বোতল সব তোদের জন্য। এগুলো একেবারে অরিজিনাল, আসল টেস্ট পাবি। কত ঝামেলা করে লুকিয়ে নিয়েছি দেশে, জানিস তোরা? সবাই রাজি হলো আদনানের কথায়। গুটি হিসেবে আদনান শাপলাকে টার্গেট করলো। সন্ধ্যা হতেই সারা বাড়ি ঝিকঝিক করলো মরিচ বা বাতির লাল রঙের নানা রঙের আলোতে। আশার ভীষণ ভালো লাগছে এসব দেখতে। এসব সাধারণ জিনিসের মধ্যেও আশা নতুনত্ব খুঁজে পাচ্ছে। বাড়ির বাহিরেও 3টি গেট লাগানো হয়েছে, অনেকটা পথ মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। বিকেলে বাড়ির সামনে রাস্তার 2 পাশে চুন লাগানো হয়েছে। আশা এত আনন্দ লাগছে এসব দেখে। নানা রকম ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। শালুক বসে বসে এসব কাটছে, অন্যদের দেখিয়ে দিচ্ছে। একটা ফলের চেহারা কেমন করে শৈল্পিক রূপ ধারণ করছে তার সবটা ভিডিও করলো আশা। 7টার দিকে আফিফার শ্বশুর বাড়ি থেকে মেহমান এলো আফিফাকে হলুদ লাগাতে। সবাই মিলে হইচই, নাচ গানে, আনন্দ অনুষ্ঠানে মাতিয়ে রেখেছে। আশা নিজেও সবার সাথে তাল মিলিয়ে নেচে চলছে। শালুক নাচতে পারে না, তার ভীষণ মন খারাপ। নয়না আপা আর শালুক মিলে কি সুন্দর করে নাচলো, শাপলা মিলে কি সুন্দর করে নাচলো। তাদের সাথে ধ্রুব যোগ দিচ্ছে একটু পরপর। শালুকের ইচ্ছে করলো নাচতে, কিন্তু লজ্জায় গেল না। আদনান এসে শালুকের পাশের চেয়ারে বসে বলল, কী খবর শালুক রানী? চমকে উঠল শালুক আদনানের কথায়। তারপর বিরক্ত হয়ে হঠাৎ আদনানকে তার পাশে বসতে দেখে রুকোচকে বলল, কি হয়েছে? আদনান ফিসফিস করল, বলল, আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই? আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না। তার উপর কিছু বলে ছ্যাত করে উঠিস। শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, আপনার সাথে কথা বলতে হবে এমন কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমি জানি না। আদনান বলল, ভাব দেখাচ্ছিস নাকি? শালুক আদনানের দিকে তাকিয়ে বলল, ভাব দেখাতে হবে কেন? ভাব দেখাতে হলেও একটা কারণ লাগে। আমি আপনাকে ভাব দেখাতে যাব কোন কারণে? আপনি কে? আদনান অবাক হলো শালুকের কথা। শালুক এভাবে কথা বলছে কেন? শালুক তো এত চালাক ছিল না। আদনান 9-6 যা বুঝিয়ে দিত তাই বুঝতো, হঠাৎ কী করে এত বড় হয়ে গেল নাকি? তীক্ষ্ণ দৃষ্টিতে আদনান তাকালো শালুকের দিকে। শালুকের নাকের ডগা তীর করে কাঁপছে। হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া 2 ঠোঁট ভীষণ কোমল আর মোহনীয় লাগছে। মুখখানায় ফুটে উঠেছে কোমলতা, একেবারে মাখনের মতো নরম যেন শালুক। আদনান শালুকের হাতের দিকে তাকালো। হাতে মেহেদি দেওয়া, ফর্সা হাতে মেহেদির খয়েরি রং কি সুন্দর লাগছে। এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আদনানের যেন আগে দেখেনি। আজ নতুন করে শালুককে আবিষ্কার করলো আদনান, আর তাতেই অবাক হলো। হঠাৎ করে ধ্রুব এসে শালুকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে। আনারি শালুক নাচের কোনো মুদ্রা জানে না, হাত পা ছড়ে চেষ্টা করলো সবার সাথে তাল মেলাতে। আদনান তাকিয়ে দেখলো সবটা। আজকাল ধ্রুবকে তার ভীষণ হিংসা হয়। সবাই কেন ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে? এই যে শালুক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল বিরক্ত হয়ে, সেই শালুকের মুখে এখন লজ্জার হাসি। লাজুক ভঙ্গিতে শালুক হাসটা ধ্রুবর সাথে তাল মিলাচ্ছে কেন? কি আছে ধ্রুবর মাঝে? যেমন করে পোকারা ছুটে যায় আলোর দিকে, তেমনি মেয়েরা ধ্রুবর দিকে ঝুঁকে পড়ছে। অথচ ধ্রুবর চাইতে আদনানের গায়ের রং ফর্সা। তবে কেন মেয়েরা সুন্দরের কদর না বুঝে শ্যামবর্ণ ওই ধ্রুবকে পছন্দ করছে? হলুদের অনুষ্ঠান শেষ হলো রাত 12:30টার দিকে। ধ্রুব চলে যেতে চাইলো, কিন্তু পারল না। আদনান সন্ধ্যাবেলায় আফিফাকে বলে দিল এক ফাঁকে ধ্রুবকে যাতে যেতে না দেয়। ধ্রুব চলে গেলে বিয়েতেও না আসতে পারে। একবার রেখে দিতে পারলে ওর রাগ কমে যাবে। সেই কথা মনে করে রেখে আফিফা কেঁদে চলছে ধ্রুব চলে যাবে শুনে। ধ্রুব দেখলো শালুকও মুখ কালো করে দাঁড়িয়ে আছে এক পাশে। ধ্রুব জানে ভয়ে শালুক কিছু বলতে পারছে না। আফিফার এরকম কান্না দেখে যেই মুহূর্তে ধ্রুব বলে থেকে যাবে, শালুকের মুখের অন্ধকার কেটে গেল। মেহমানে সবার রুম ভুলে গেছে। শাপলা, শালুক, আশা এক বিছানায় শুয়েছে। ইদানিং আশার সাথে শালুকের ভালো সম্পর্ক হয়ে গেছে। শালুক জানে আশার এখানে কোনো দোষ নেই, অযথা মেয়েটাকে অপছন্দ করার কোনো মানেই হয় না। সবাই শুয়ে পড়েছে। বিয়েবাড়ি কোলাহল থেমে গেছে। নিচে বাবুর্চিরা তাদের কাজ করছে। রাত 2টোর দিকে শাপলার রুমে এসে আদনান একটি বিরিয়ানির প্লেট শাপলার হাতে দিয়ে বলল, ধ্রুব আসার পর থেকে কিছু খায়নি শাপলা, ওকে দিয়ে আসতে বলছে মা। শাপলার লজ্জা পেল কিছুটা। এমনি ধ্রুবকে দেখলে তার মধ্যে ভীষণ আনইজি লাগে। ধ্রুবর প্রতি অন্যরকম একটা ফিলিংস একসময় জন্মেছে বলে শাপলা নিজেই লজ্জা পায়। এজন্য ধ্রুবর সাথে খুব একটা কথা বলে না। আদনান চলে যেতেই আশা বলল, শাপলা আমার চুল তোমার মতো করে বেঁধে দাও না প্লিজ, শালুককে পাঠাও। শাপলা স্বস্তি পেল শুনে। তারপর শালুককে পাঠালো ধ্রুবর রুমে আদনানের কাজিনরা ঘুমাবে। ধ্রুবকে আদনানের ছাদের রুমে ঘুমাতে বলল। বিরিয়ানির প্লেট নিয়ে শালুক ছাদে চলে গেল। আদনান অপেক্ষা করছে ধ্রুব আর শাপলাকে জড়িয়ে একটি গুজব ছড়ানোর, যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য হয়। শালুক দরজায় নক করে ধ্রুবকে ডাকলো। ধ্রুব সবেমাত্র শুয়েছে। তন্দ্রা এসেছে সবে। এই সময় শালুকের ডাক শুনে উঠে বসলো।
তারপর বিরক্ত হয়ে দরজা খুলল। শালুক ভেতরে আসতেই ধ্রুব দরজা লাগিয়ে দিল। শালুক বারবার ধ্রুবকে খেতে বলছে, কিন্তু ধ্রুব খাচ্ছে না। বিরক্ত হয়ে শালুককে খাবার নিয়ে যেতে বলছে। এর মধ্যে কারেন্ট চলে গেল। বিয়ে উপলক্ষে জেনারেটর আনা হয়েছে, তাও চালু করা হচ্ছে না। শালুকের ভয় করতে লাগলো অন্ধকারে। ছাদে যেন কেউ ধূপধাপ করে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে শালুক ধ্রুবর হাত চেপে ধরলো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, হাত ছাড় না, আমি দেখছি মোমবাতি আছে কিনা ড্রয়ারে। শালুক হাত ছাড়লো না, বলল, এক হাত দিয়ে খোঁজো, আমার ভয় করছে। নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না ধ্রুব অন্ধকারে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে চলে গেল, কিন্তু ড্রয়ারে মোম নেই। ধ্রুব অবাক হলো। ড্রয়ারে যে মোম রাখে সবসময়, কে নিল মোমবাতি তাহলে? হঠাৎ করে বাইরে কয়েকটি ছেলে শোরগোল শোনা গেল। ধ্রুব রুমের দরজা বাহির দিয়ে বন্ধ করে দিল ওরা। তারপর চেঁচামেচি শুরু করে দিল। ধ্রুব হাতে ফোন বের করলো, ফ্ল্যাশ লাইট অন করলো। দেখলো ঘেমে গেছে শালুকের সারা শরীর। দরজা খুলতে চেয়েও ধ্রুব পারল না। বুঝতে পারলো বাইরের দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ছিটকিনি তুলে। ধ্রুব বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হতে চলছে। বাহিরে কয়েকজন মুরব্বিও এসে হইচই শুরু করে দিল। সবার চিৎকারে ধ্রুবর বাবা চাচারা সবাই ছাদে এলো, আদনান সহ। একটা ছেলে বলল, আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে। এসে শুনি এই রুম থেকে দুজন ছেলে মেয়ের কথা শোনা যাচ্ছে, বাজে শব্দ আসছে। আদনান জিজ্ঞেস করলো, ভেতরে কে আছে? ছেলেটা বলল, জানি না কে আছে। আমরা খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরে দরজা বন্ধ করে দিয়েছি বাহির থেকে। ওরা রুমটাও অন্ধকার করে রেখেছিল। মুরব্বী একজন, ওরা নিশ্চয়ই ভূত, ভিতরে কেউ আকাম করছে। আদনানের এতে আনন্দ হলো। সবার সামনে মহান সাজা ধ্রুবর আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। কারেন্ট চলে এলো সেই মুহূর্তে। দরজা খুলতেই ভেতর থেকে শালুক আর ধ্রুব বের হয়ে এলো। আদনান চমকে উঠল শালুককে দেখে। সে তো শাপলাকে পাঠিয়েছিল, তবে শালুক এলো কীভাবে? মুহূর্তেই কানাঘুষা শুরু হয়ে গেল। খবর আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়লো সারা বাড়িতে। কয়েকজন রংচং মাখিয়ে রসিয়ে বর্ণনা করলো ধ্রুব আর শালুক দুজন সবাই রুমে শুয়ে পড়ার সুযোগে ছাদের ঘরে গিয়ে কী খারাপ কাজ করছে। শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। তারপর বুঝতে পেরে শালুক হতভম্ব হয়ে গেল। কেউ কেউ বললো, বাপের মতো চরিত্র হয়েছে। বাপে যেমন হিন্দু মেয়ে বিয়ে করছে, ছেলেও তেমন চরিত্রহীন হয়েছে। পৃথিবীর সব ভাষা যেন ধ্রুবর কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব ধ্রুব কী দিয়ে দেবে তাই ভেবে পেল না। ধ্রুবর মাথা কাজ করলো না হঠাৎ করে, শুধু অপলক চেয়ে রইল শালুকের দিকে। কিছুক্ষণ পর ধ্রুবর মাথায় বুদ্ধি আসতেই ধ্রুব কিছু বলতে চাইল, কিন্তু নুরুল ইসলাম সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন। নাতির হাত চেপে ধরে বললেন, তুমি হয়তো প্রমাণ করে দিবা সব মিথ্যা, কিন্তু তাতে তোমার কোনো বদনাম থাকবে না। কিন্তু 5 বছর পরে আমার ছোট পুকুরে বিয়ে দিতে গেল, লোকে কইবে এই মাইয়ার চাচাতো ভাই লগে সম্পর্ক খারাপ ছিল। দাগ থেকেই যে মামা শালুক ফুলে গায়ে। ধ্রুব শালুকের হাত শক্ত করে ধরে বলল, আমার কাছে প্রমাণ আছে দাদা। নুরুল ইসলাম সাহেব বললেন, সবাই সব দেখব, বিশ্বাস করব, তারপর আবারও আমার শালুকের নিন্দা করব। ওরে খারাপ বলতে কেউ 2 বার চিন্তা করব না। শালুকের বাবা মা দুজনেই হতভম্ব। সেই সাথে হতভম্ব শাপলা, আশা, নয়না, দিবা। নুরুল ইসলাম সাহেব বললেন, শালুকের জন্য তোমার চাইতে ভালো পাত্র অন্য কেউ হবে না। হাসনা বেগম বলে উঠলেন, কাজই ডেকে আনো, এখনই ওদের বিয়ে দিব। নিশ্চুপ পাথরের মূর্তির মতো শালুক বসে রইল নির্বাক হয়ে। সেই রাতেই কাজে এলো, দুজনের বিয়ে হলো। হতবাক শালুক নিজেও বুঝতে পারল না তার অপরাধ কী ছিল। ফজরের আজান হচ্ছে চারদিকে, কেউ ঘুমায়নি সারা রাত। ধ্রুব ছাদের সেই ছেলেগুলোকে ডেকে আনলো। তারপর সবাইকে ছাদে বসতে বলে শালুকের হাত ধরে ছাদের সেই রুমে নিয়ে গিয়ে নিজের ল্যাপটপ বের করে আনলো। দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে দাদা, তবু আমি শালুকের বদনাম হবে ভেবে এভাবে বিয়ে করে নিয়েছি আপনার মুখের দিকে তাকিয়ে। এবারই সিসিটিভি ফুটেজ দেখুন। ক্যামেরা লাগিয়েছি সেদিন আমার রুমে আমার অনুমতি ছাড়া দিব্যর আম্মু কারো একটা ছবি লাগিয়েছে বলে, যাতে কেউ আমার রুমে আমার অনুপস্থিতিতে আর এরকম কিছু করতে না পারে যা আমার রাগ হবার কারণ হয়। এবার আপনি দেখুন ক্যামেরায়, আদনান ভাই আমার রুম থেকে সব মোমবাতি নিয়ে গেছে বিকেলে, দেখুন। এই দেখুন, শালুক এসেছিল আমার জন্য খাবার নিয়ে, তখন কারেন্ট চলে যায়, তাই রুম অন্ধকার হয়ে যায়। আমার রুমে থাকা মোমবাতিও কেউ সরিয়ে ফেলে, এজন্য রুম অন্ধকার হয়ে যায়। তারপর আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখি। এবার ওদের জিজ্ঞেস করেন কেন ওরা এই মিথ্যা বলেছে, তা না হলে দাদা আমার চাইতে খারাপ কেউ হবে না। সব ক্যাটাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ডুবোর তীব্র রাগ দেখে সবাই ভয়ে সত্যি কথা বলে দিল। আদনানের কথা মতো ওরা ছাদের রুমে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আদনান তাদের বলেছে এই বাগানে লুকিয়ে থাকতে। তারপরে এই রুমের লাইট অফ হয়ে যেতেই যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, তাহলে বিদেশ থেকে আনা বোতল ওদের দেবে। মেইন কালপিট আদনান জানতে পেরে সবাই হতবাক হয়ে গেল। হাসনা বেগম কেঁদে মুখ ফেললেন শুনে।
তেমনি হতভম্ব হলেন আদিবা বেগম। তার ছেলে এতটা নিচে নেমে গেছে ভাবতেই তার অবাক লাগছে। নিজের আপন চাচাতো ভাই বোনের সম্পর্কে এরকম মিথ্যা অপবাদ দিল সে। এভাবে ফেঁসে যাবে আদনান নিজেও ভাবতে পারেনি। বিশেষ করে শাপলার জায়গায় শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শখ খেয়েছে। ধ্রুবর সাথে কারো কথা বলো না। শালুকের সামনে গিয়ে বলল, আজ থেকে তুই আমার স্ত্রী শালুক। তোর সব দায়িত্ব আজ থেকে আমার। আমি চাচ্ছি না আর এক মুহূর্ত এখানে থাকতে। তুই কি যাবি আমার সাথে এখান থেকে? এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক। রাগে অপমানের যন্ত্রণায় শালুকের বুক ভারী হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, যাবো আমি তোমার সাথে। কেউ আটকে রাখতে পারল না আর। শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে এলো ধ্রুব। পেছনে রেখে গেল এক বুক যন্ত্রণা, অভিমান।